বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই সুস্থ আছো। সেই প্রত্যাশা রেখে আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি অনার্স প্রথম বর্ষের অর্থনীতিবিদদের জন্য গণিত 1 এর বাজার ভারসাম্য। সেই বাজার ভারসাম্যের উপর এটা আমার তৃতীয় ক্লাস। আজকে আমি একটি সমস্যা লিখে রেখেছি, বোর্ডে তোমরা দেখতেছ। চাহিদা অপেক্ষক দেওয়া আছে, অপেক্ষকটা একটু অন্যভাবে দেওয়া আছে। যোগান অপেক্ষকও সেম একই প্রসেসে দেওয়া আছে। এখানে বলছে ভোক্তার উপর 20% কর আরোপ করা হলে নতুন ভারসাম্য দাম ও পরিমাণ কত হবে। কর বসানোর পূর্বের দাম ও পরিমাণ চাই নাই। আমরা আগের 2 ক্লাসেই কর বসানোর পূর্বের যেই ভারসাম্য দাম এবং পরিমাণ কিভাবে নির্ণয় করে সেটা বের করেছি। এই দুইটা সমাধান করে বা দুইটা সমান দেখে আমরা পি এর মান বের করছি, কিউর মান, এখানে কিউ মানে এক্স, এই অঙ্কে কোয়ান্টিটি মানে এক্স, পি মানে প্রাইস। সেই অংশটা এই অঙ্কে দেয় নাই, না দিলেও অসুবিধা নেই আমাদের। এখানে কর বসানোর পরে দাম কত, পরিমাণ কত সেটা আমরা বের করব। আর একটা জিনিস বলছে সরকারি রাজস্বের পরিমাণ। শতকরা 20% কর বসালে এই কর থেকে সরকারের আয় কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। মূলত এখানে প্রশ্ন দুইটা, নতুন ভারসাম্য দাম ও পরিমাণ কত আর সরকারি রাজস্ব কত। এই প্রশ্নটা সম্ভবত 2015 সালে আসছে, জাতীয় বিশ্ববিদ্যালয় 2015 সালের প্রশ্ন সম্ভবত। তোমরা একটু দেখে নেবে, আমার বইয়ে আছে উল্লেখ করা কোন প্রশ্নটা কোন সালে আসছে, ধারাবাহিকভাবে আছে। তাহলে আমরা শুরু করি, অ্যান্সারটা শুরু করি। তাহলে যেহেতু এই করের কথা বলা আছে, গত 2 ক্লাসে আমি বলেছিলাম একক প্রতি কর বসালে এবং সেই করটা হবে কার উপর, বিক্রেতার উপর। কিছু যদি বলা না থাকে তাহলে আমরা বুঝবো বিক্রেতার উপর, আর যদি বিক্রেতা বলে দেয় তাহলে তো দিলই। এখন আজকে হলো এটা ক্রেতার উপর বলা আছে, এই ভোক্তার উপর বা ক্রেতার, ভোক্তার ক্রেতা কিন্তু একই কথা। ভোক্তার উপর এত হারে কর, দুইটা বিষয় এখানে পরিবর্তন হলো। একটা হলো ভোক্তার উপর কর, আগে করছি আমরা বিক্রেতার উপর কর। আগে ছিল একক কর, আজকে হলো শতকরা কর মানে আনুপাতিক কর। তাহলে দুইটা পরিবর্তন আমি বলি, তোমরা একটু মনে রাখো বা লিখে রাখো যে ক্রেতার উপর কর বসালে বা ভোক্তার উপর কর বসালে চাহিদা অপেক্ষকের দামের সাথে এই করটা যোগ হবে। যেই করই হোক, ক্রেতার উপর যদি কর বসায় বা ভোক্তার উপর যদি কর বসায়, তাহলে চাহিদা অপেক্ষকে যে দাম থাকবে সেই দামের সাথে করটা যুক্ত হবে। আর আগে আমরা বলছিলাম যোগান অপেক্ষকের দাম থেকে করটা মাইনাস হবে একক কর হলে, এবং সেটা যদি বিক্রেতার উপর বসে। আর ক্রেতার উপর বসালে চাহিদা অপেক্ষকের দামের সাথে করটা যোগ হবে। এটা একক কর হোক আর শতকরা কর। শতকরা কর হলে 20% কর, এটাকে আমরা একটা দ্রব্যের দামের উপর কর কত সেটা বের করে নিতে হবে। 20 টাকায় কর বসাচ্ছে, 100 টাকায় কর বসাবে কত, 20 টাকা। তাহলে আমার দ্রব্যের দাম তো আমার জানা নাই, তাহলে এই দ্রব্যের দামের উপর কত কর হবে, এত কর মানে 20/100 ইন্টু পি, এটা বের করে নিব আমরা। 20% কর মানে কি, উপরে হবে 20, নিচে 100 ইন্টু পি। তাহলে এটা দিয়ে কাটলে হয় কত, 10, 0.2 পি। এটা একটা দ্রব্যের দামের উপর কর। তাহলে এখন কর বসালে আমাদের যে চাহিদা অপেক্ষকটা হবে সেটা হবে 3 ইন্টু পি প্লাস 0.2 পি। তাহলে চাহিদা অপেক্ষকের দাম কত, 3p, 3টা কমন নিলাম, পি তো আছে, প্লাস 0.2 পি। এটা শতকরা যদি কর থাকে এইভাবে আমরা বের করে নেব। প্লাস কত, 2x = 27।
এখান থেকে আমরা সরল করে নিই, তাহলে এটা করলে কত হয়, তাহলে এখানে হলো পি প্লাস হলো 0.2p, তাহলে এখানে যদি আমি গুণ করে দিই তাহলে কত হয় 3p প্লাস 3 দুগুণে 6, 0.6p প্লাস 2x সমান সমান 27। 3p সাথে এটা যোগ করলে 3.6p প্লাস 2x সমান সমান 27। এই হলো আমাদের প্রথম একটা সমীকরণ। যোগান অপেক্ষকটা তো আমাদের আছেই, 6p মাইনাস 2x সমান সমান 9। এটা হলো আমাদের যোগান অপেক্ষক। এখানে যোগান অপেক্ষকের উপর কোনো প্রভাব পড়বে না, যেহেতু করটা ভোক্তার উপর বসানো হয়েছে। এখন আমরা এই দুইটা সমীকরণ সমাধান করতে পারি। ইচ্ছা করলে আমরা এখানে লিখে নেই 6p মাইনাস 2x সমান সমান 9। এই দুইটা সমীকরণ আমরা দেখতে পাচ্ছি, যোগ করলে এক্সট্রা বেনিশ হয়ে যায়, সহজে করতে পারি, অথবা আমরা এখান থেকে পি এর মান বের করেও করতে পারি, এক্স এর মান বের করেও করতে পারি, নো নিড, সমাধান করলেই হলো। তাহলে আমরা এটা যদি যোগ করে দিই, যোগ করলে এই প্লাসে মাইনাসে এটা বাদ হয়, যোগ করলে এখানে কত হবে 6 3 9.6p সমান সমান এখানে কত হচ্ছে 9 7 আর 9 16 6 থেকে 1 36। এখন আমরা p ইকুয়াল টু কত হয় এটা দিয়ে এটাকে ভাগ করে দিই, 36 ডিভাইডেড বাই 9.6। তোমরা একটু দেখো এটাকে কত হয় ভাগ করলে কত হয় একটু দেখে নাও। থ্রি পয়েন্ট সেভেন ফাইভ। তাহলে আমরা 20% কর বসালে ভোক্তার উপর দ্রব্যটার দাম হয় কত 3 টাকা 75 পয়সা। পরিমাণ বের করার জন্য যে কোনো এক জায়গায় বসাইতে পারি আমরা, এটা চাহিদাতেও বসাইতে পারি, যোগানেও বসাতে পারি। তাহলে যোগানে বসালে হয় আমাদের 6 ইন্টু 3.75 মাইনাস 2x সমান সমান 9। এখান থেকে হয় x এর মান আমি বসাচ্ছি সরাসরি, তোমরা বের করে নেবে, সেটা হচ্ছে 6.75। তাহলে আমাদের এই পরিমাণ হয়ে গেল, আর এই হলো দাম, এটা ভারসাম্য দাম, এটা হলো ভারসাম্য পরিমাণ। 20% কর মানে 20/100 ইন্টু পি, এটা বের করে নিতে হবে, যত পার্সেন্ট হয় এটা উপরে হবে, শতকরার জন্য নিচে 100 হবে ইন্টু পি। এই করটা চাহিদা অপেক্ষকের দামের সাথে যোগ করে দিতে হবে, যোগ করে দিয়ে আমরা নতুন চাহিদা অপেক্ষক পেলাম, আর যোগান অপেক্ষক তো আমাদের আসি। এই দুইটা আমরা সমাধান করব, এটা যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, যে কোনো একটাকে ভেনিশ করে দেব, আরেকটার মান পেয়ে যাব। প্রথম আমরা পি এর মান পেয়ে গেলাম, এটা নিয়ে যোগান অপেক্ষকও বসাইতে পারি, এই চাহিদা অপেক্ষককে বসালেও হবে। যোগান অপেক্ষক বসাই আমরা এক্স এর মান পেয়ে গেলাম 6.75। তাহলে আমাদের এই অংশ অ্যান্সার শেষ। 20% কর আরোপ করা হলে নতুন ভারসাম্য দাম ও পরিমাণ কত হবে, এই অংশ খতম। সরকারি রাজস্ব কত হবে, সরকারি রাজস্ব আমাদের উপর যদি সরকার 20% কর বসায়, তাহলে সেক্ষেত্রে সরকারের কত টাকা আয় হবে, সরকারি রাজস্ব, গভর্নমেন্ট যে রেভিনিউ রাজস্ব সেটা কত হবে। তাহলে আমাদের দেখতে হবে কর বসানোর পরে কত টাকার জিনিস বিক্রি হলো, কর বসানোর পরে কত টাকার জিনিস বিক্রি হলো, সেইটা 20% বের করলে আমাদের হবে। তাইলে আমরা এখন বের করি যে কর বসানোর পরে দ্রব্য বিক্রি হয়েছে এতটা, এটার প্রতিটার দাম কত এত। তাহলে আমরা একটু লিখে নেই, তৃতীয় অংশটা আমি করতেছি। তাহলে বড় হাতের টি ট্যাক্স রেভিনিউ, এটা রাজস্ব আয়
বা সরকারি রাজস্ব, তাহলে আমার বিক্রি হইলো কত, পি ইন্টু এক্স ইন্টু হইলো ট্যাক্সের হার, শতকরা ট্যাক্স, এইটা শতকরা ট্যাক্স, এটার 20%। তাহলে বিক্রি হলো কত আমার, 3 টাকা 75 পয়সা করে বিক্রি হয়েছে, কয়টা, 6.75। এই টাকার জিনিস আমার বিক্রি হবে, এর উপর 20% ট্যাক্স দিতে হবে, ইন্টু 20%। সব মিলে এটা হয়, এখানে করা আছে 5.06। 5.06। এটা লক্ষ টাকায় হোক, 1000 টাকায় হোক, বা টাকায় হোক, ডলারে হোক, পয়েন্টে হোক। তাইলে যেহেতু এটা শতকরা কর আমরা বের করব, কর বসানোর পর টোটাল আমার কত টাকার জিনিস বিক্রি হল, বিক্রি হয়েছে কয়টা, এইটা, প্রতিটা কত টাকা করে, এত টাকা করে, তাহলে মোট বিক্রি কত, এইটা 20%। তাহলে যাই হোক, আমরা যে কোনো অঙ্ক এইভাবে বের করবো ইনশাল্লাহ। তাহলে আর যদি করটা ভোক্তার উপর না বলে বিক্রেতার উপর বলতো অথবা কিছু না বলতো, তাহলে আমরা বুঝতাম সেটা বিক্রেতার উপরেই বসিয়েছে। সেক্ষেত্রে আমরা এই যে এতটুকু বের করে কি বের করলাম আমরা, 0.2 পি হল, এইটা এই যোগানপেক্ষকের দাম থেকে বিয়োগ করে দিতাম। যদি বিক্রেতা বলতো বা উৎপাদনকারী বলতো অথবা যদি কিছু না বলতো। প্রিয় শিক্ষার্থীরা, মনোযোগ দিয়ে অঙ্কগুলি করতে হবে, ক্লাসগুলি দেখতে হবে। এটা যেহেতু ভোক্তার উপর বলছে বা ক্রেতার উপর বলছে, এই জন্য চাহিদা অপেক্ষকের দামের সাথে একক প্রতি কর বের করে সেটা যোগ করে দিতে হবে, আমরা যোগ করে দিচ্ছি এটার সাথে। আর যদি এটা বিক্রেতার উপর বলতো বা কিছু না বলতো, উজ্জ্ব রাখতো এবং এই শতকরা করে বলতো, তখন আমরা এটা বের করতাম ঠিকই, এটা নিয়ে যোগান অপেক্ষকের দামের থেকে 6 কমন নিয়ে পি এর সাথে মাইনাস করে দিতাম এটা। তাহলে এইটা আমাদের মনে রাখতে হবে। অঙ্ক করাটা খুব সহজ, কিন্তু কি করতে হবে সেটা হইলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কি করতে হবে, যোগ বিয়োগ করাটা কোনো বিষয় না, আমাদের প্রথম সিদ্ধান্ত নিতে হবে আমরা কি করতে হবে, কোন কর বসালে কি করব, করটা কার উপর বসাইছে, শতকরা না একক, এগুলো আমাদের খেয়াল করতে হবে। তাহলে যাই হোক, আজকের প্রশ্নে যা ছিল সেই অনুযায়ী আমরা এই অঙ্কটা করে ফেললাম। আরেকটা অঙ্ক আমি একটু করে দেই তোমাদেরকে। একটা ক্লাসে একটা অঙ্ক করলে আমরা খুব একটা এগোতে পারবো না, এই জন্য কমপক্ষে 2টি করে নিয়ম এক এক দিন করলে আমরা মোটামুটি নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা কোর্স কমপ্লিট করতে পারবো। সেক্ষেত্রে তোমাদের সহযোগিতা দরকার, তোমরা বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে। আরেকটি অঙ্ক আমি করাচ্ছি, সেটা হলো 2023 সালের অঙ্ক। 2023 আমাদের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট, রিসেন্টলি আসছে যেহেতু। কি বলছে, একটি দ্রব্যের চাহিদা এরূপ যে 30 টাকা মূল্যে একটিও বিক্রি হয় না। মূল্য যখন 30 টাকা তখন একটাও বিক্রি হয় না, তখন চাহিদা কত, 0, কেউ কিনে না। তারপরে বলছে যখন বিনামূল্যে দেওয়া হয় তখন চাহিদা 120, বিনামূল্যে দেওয়া হলে চাহিদা কত, 120। চাহিদা সমীকরণ নির্ণয় করো, চাহিদা রেখার ঢাল কত।
চাহিদা সমীকরণ ও চাহিদা রেখার ঢাল। আমি বলছি, তোমরা একটু বুঝে নাও প্রশ্নটা কি। 2023 সালের প্রশ্ন খুঁজলেই হবে। একটি দ্রব্যের চাহিদা এমন যে যখন দাম 30 টাকা হয় তখন একটিও বিক্রি হয় না, আর বিনা মূল্যে পাওয়া গেলে, বিনা মূল্য মানে কি, প্রাইস 0, তখন চাহিদা হয় 120। এখান থেকে আমাদের বলছে চাহিদা সমীকরণ নির্ণয় করতে বলছে, তারপরে চাহিদা রেখার ঢাল নির্ণয় করতে বলছে। চাহিদা রেখার ঢাল খুবই সহজ। চাহিদা সমীকরণ বা চাহিদা অপেক্ষকটা মূলত এরকম, ডি দিয়ে আমি লিখি এ মাইনাস বিপি। যদি কখনো তোমাকে বলে একটি চাহিদা সমীকরণ লিখো, চাহিদা অপেক্ষক লিখো, এ মাইনাস বিপি, এখানে কিউ লিখতে পারো, ডিও লিখতে পারো। কিউ লিখি আমি, সমস্যা নাই, তাহলে এখানে কিউ হবে, এখানেও কিউ, কিউ আর ডি একই কথা। যাই হোক, কিউ ইজ ইকুয়াল টু এ মাইনাস বিপি। এখানে বলছে যে পি যখন 30, পি ইজ ইকুয়াল টু 30 হলে আমরা এখানে পি এর জায়গায় 30 লিখি, কত হয়, কিউ ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু 30। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত, এ মাইনাস 30 বি। এই হলো আমাদের একটা ইকুয়েশন। সেম ওয়ে আবার বলছে পি ইজ ইকুয়াল টু 0 হলে কিউ ইজ ইকুয়াল টু কত, এ মাইনাস বি ইন্টু 0। এটাতে আমরা পি এর জায়গায় 0 বসাই দিলাম, আগে বসাইছি 30, এখন বসাইলাম 0। তাহলে আমার কি হলো, কিউ সমান সমান, এখানে একটা কথা আছে, কিউ ইজ ইকুয়াল টু 0, এই কিউ ইজ ইকুয়াল টু 0 বসাই দিলাম, আর এখানে বলছে কিউ ইজ ইকুয়াল টু 120, 120, তাহলে সমান সমান কত, এ। এখান থেকে পেয়ে গেলাম এ ইজ ইকুয়াল টু 120। এখান থেকে আমরা একটা ইকুয়েশন পেলাম, সেটা কি, এ মাইনাস 30 বি ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা দুইটা ইকুয়েশন পেলাম, এটাকেও আমরা একটা ইকুয়েশন ধরি। আবার দেখো 30, পি এর জায়গায় 30 বসাবো, কিউ এর জায়গায় 0 বসাবো। এই যে আমরা 0 বসাইলাম, পি এর জায়গায় 30 বসাইলাম, তাইলে এ মাইনাস 3b সমান সমান 0। এ মাইনাস 30b, 30b, খেয়াল করো একটু, 30b। আর পি ইজ ইকুয়াল টু যখন 0 তখন কি ইজ ইকুয়াল টু 120, পি ইজ ইকুয়াল টু যখন 0 তখন কি ইজ ইকুয়াল টু 120। তাহলে এটা তো 0 হয়ে গেল, এ ইজ ইকুয়াল টু কত, 120। তাহলে আমরা এই দুইটা ইকুয়েশন থেকে এখন এই যে এর মান 120, এটা আমরা এখানে বসাই দিতে পারি। এখানে বসাই এ মাইনাস 30b সমান সমান 0। তাহলে এর মান কত, 120, 120 মাইনাস 30b সমান সমান 0, মাইনাস 30b সমান সমান মাইনাস 120, b ইজ ইকুয়াল টু কত, 3 4 12, 4 হয়, মাইনাস মাইনাস বাদ, 0 0 কাটা, 3 4 12। তাহলে বি এর মান পেয়ে গেলাম, এ এর মান পেয়ে গেলাম। তাইলে নির্ণয়ের চাহিদা সমীকরণটা কি হবে আমাদের, এটুকু মুছে ফেলি আমি। তাহলে চাহিদা সমীকরণটা হবে কিউ ইজ ইকুয়াল টু 120 মাইনাস বি এর মান কত, 4 ইন্টু, এই হলো আমাদের অ্যান্সার। তাহলে যদি কখনো চাহিদা অপেক্ষকের এরকম তথ্য দেওয়া থাকে, এটা বাংলায় দেওয়া থাকবে, ল্যাঙ্গুয়েজে দেওয়া থাকবে, একটি দ্রব্যের চাহিদা যখন এমন যে 30 টাকা দামে একটিও বিক্রি হয় না, মানে কেউ কিনে না, চাহিদা শূন্য, বিনা মূল্যে পাওয়া গেলে চাহিদা 120। এই কথাটা অন্যভাবেও বলতে পারে,
যে একটি দ্রব্য যখন বিনামূল্যে পাওয়া যায় তখন এর বাজারে চাহিদা থাকে 120 একক, আর ওই দ্রব্যটির দাম যখন 30 টাকা হয় তখন এটার একটিও চাহিদা থাকে না, এরকমও বলতে পারে। তাহলে যাই হোক, আমরা মূল চাহিদা অপেক্ষক ধরে নিব এ মাইনাস বিপি। এই শর্ত আমরা দুইটা বসাবো, পি এর মান 30 বসাবো, কিউর মান 0 বসাবো, বসে একটা ইকুয়েশন পাবো। আবার পি এর মান 0 বসাবো, কিউর মান 120 বসাবো, আরেকটা ইকুয়েশন পাবো। যদি ইকুয়েশনের মধ্যে একটা সংখ্যা পেয়ে যাইতে তো ভালো, আমি সমাধান করে নিব। এই সমীকরণ আর এই সমীকরণ আগের মতো সমাধান করে নিব। আর যদি এখানে একটা চলকের মান পেয়ে যাই এ আর বি এর মধ্যে, তাহলে সুবিধা। তাহলে আমরা এই এর মানটা নিয়ে এখানে বসাই দিই। এই যে বসাই দিলাম, এ এর জায়গায় 120 বসাই দিয়ে আমরা বি এর মান পেলাম 4। তাহলে বি এর মানও পেয়ে গেলাম, ই এর মানও পেয়ে গেলাম। এই মূল অপেক্ষকে এ এর জায়গায় 120, বি এর জায়গায় 4 বসাইলে আমাদের মূল চাহিদা সমীকরণ পাওয়া গেল। তাহলে আজকে আমরা দুই ধরনের অঙ্ক করলাম। স্টুডেন্ট যারা আছো, তোমরা যেহেতু অর্থনীতি নিয়ে পড়াশোনা করো, অবশ্যই তোমরা মেধাবী আছে, তোমাদের মেধাবী। এই ক্রিটিক্যাল জিনিসগুলো একটু মনে রাখতে হবে। শতকরা কর বসালে, বিক্রেতার উপর বসালে একক প্রতি কর বের করে নিতে হবে। 100তে কর 20, একে কত, পিএ কত, ওই করটা যোগান অপেক্ষকের দাম থেকে বিয়োগ করে দেব। আর এই করটাই যদি ক্রেতার উপর বসায় অথবা ভোক্তার উপর বসায়, তাহলে 100তে কর 20, একে কত, পিতে কত, এইটা বের করে চাহিদা অপেক্ষকের দামের সাথে যোগ করে দেব, দিয়ে আমরা একটা নতুন সমীকরণ পাবো। এই চাহিদা সমীকরণ নতুন, যোগান সমীকরণ পুরাতন, অথবা যোগান সমীকরণ নতুন, চাহিদা সমীকরণ পুরাতন। এই দুইটা সমাধান করে আমরা একটা পি এর মান পাবো, একটা কিউর মান পাবো। তাহলে যদি আগে বের করতে বলতো ভারসাম্য দাম ও পরিমাণ কত, আগে বের করে নিতাম, তারপরে কর বসানোর পরে আবার বের করতাম, তাহলে দুইটা দাম হতো, দুইটা পরিমাণ। তাহলে দামের পরিবর্তন বর্তমান দাম বিয়োগ আগের দাম, পরিমাণের পরিবর্তন বর্তমান পরিমাণ বিয়োগ পূর্বের পরিমাণ। এখানে প্রথমটা চায় নাই আমাদের আজকের অঙ্কে, এই জন্য আমরা সরাসরি কর বসায় এর মান কিউর মান বের করেছি। রাজস্বের পরিমাণ হলে শতকরা যদি বলে, তাহলে আমরা আগে দেখব বিক্রি হয়েছে কয়টা, দাম কত, ওই দামকে ওই পরিমাণ দ্বারা গুণ করে আমরা টোটাল আয়টা বের করব, কত টাকার জিনিস বিক্রি হলো। তার যত পার্সেন্ট বলবে, 20% হলে 20%, 10% হইলো 10%। তাহলে আমরা বড় হাতের টি সমান সমান পি ইন্টু কিউ এর পার্সেন্টেজ যত বলে তত বের করে আমরা দেখব কত টাকা। এটা প্রথম অঙ্ক গেল আমাদের। দ্বিতীয় অঙ্কে আমরা বলছি যে একটা তথ্য দেওয়া আছে যে একটা দ্রব্যের দাম যখন 30 টাকা তখন একটিও বিক্রি হয় না, দাম যখন 0 হয় অর্থাৎ বিনামূল্যে পাওয়া যায় তখন চাহিদা হয় 120। এখান থেকে চাহিদা সমীকরণটা নির্ণয় করো এবং এর ঢাল কত। তাহলে আমরা চাহিদা সমীকরণ নির্ণয় করলাম, সেটা কয়েকবার বলছি আমি, এই জন্য আর আলোচনা বাড়াচ্ছি না। এখন ঢাল কিভাবে নির্ণয় করব? ঢাল নির্ণয় করতে গেলে, চাহিদা সমীকরণ থেকে ঢাল নির্ণয় করতে গেলে, যারা ডিফারেন্সিয়েশন পারো তাদের জন্য কোনো সমস্যা নাই। ঢাল ইজ ইকুয়াল টু ডি কিউ বাই ডিপি। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হবে, 120 মাইনাস 4p সমান সমান 0 মাইনাস 4 ইন্টু 1 সমান সমান মাইনাস। এইটা হলো চাহিদা রেখার ঢাল, এটা হলো চাহিদা রেখার ঢাল। আর মূল অপেক্ষকে পি এর সাথে যেটা থাকে এটাই ঢাল, বি। বি এর মানটা আমরা কত পেয়েছি, 4, মাইনাস তো এখানে আছে। এইটা হলো চাহিদা রেখার ঢাল, এটা হলো ছেদক। তো মনে রাখো, মাইক্রো ইকোনমিক্সে আছে। এটা হলো চাহিদা রেখার ঢাল, এটা হলো ছেদক। চাহিদা রেখার ঢালটা মাইনাস কেন? দামের সাথে চাহিদা সম্পর্ক বিপরীত। যদি তোমাকে বলে এটাই যে চাহিদা রেখা, তুমি কিভাবে প্রমাণ করবে, তখন আমরা বলবো এখানে পি এর সাথে কিউ এর সম্পর্কটা বিপরীত। আমরা জানি দাম বাড়লে চাহিদা কমে, এখানে যেহেতু মাইনাস আছে তাই অবশ্যই এটা চাহিদা সমীকরণ বা চাহিদা অপেক্ষক। যাই হোক, চাহিদা রেখার ডাল বের করতে বললে আগে চাহিদা রেখাটা বের করব, সমীকরণটা বের করব, এটাকে ডিফারেন্সিয়েশন করে দেব, অথবা পি এর সাথে যে সংখ্যাটা থাকবে সেটাই হবে ডাল। তাহলে আমাদের বের করার নিয়ম হলো এটাকে ডিফারেন্সিয়েশন করব পি এর সাপেক্ষে। এখানে পি নাই, 0, মাইনাস এই 4 এর 4, পি এর করলে হয় 1, 4 একে 4 মাইনাস 4। এই হলো চাহিদা রেখার ডাল। ঠিক একইভাবে যোগানটাও বলতে পারে। যোগানটা আমি একটু হিংস দিয়ে দিই। যোগানের সময় হবে
কিউ ইজ ইকুয়াল টু মাইনাস সি প্লাস ডি, ঠিক আগের মতো। যদি এখানে বলতো P30 হলে যোগান শূন্য হয়ে যায় এখানে, তাহলে আমরা যোগান শূন্য লিখতাম, এখানে মাইনাস সি প্লাস ডি ইন্টু 30 লিখতাম, এখান থেকে একটা ইকুয়েশন পেতাম। আবার এই শূন্য হলে যোগান কত 120 সমান সমান মাইনাস সি প্লাস ডি ইন্টু শূন্য, তাহলে মাইনাস সি ইজ ইকুয়াল টু কত হইতো 120, সি ইজ ইকুয়াল টু মাইনাস 120। এই সি এর মান নিয়ে আমরা এখানে বসাই দিতাম, বসাই দিয়ে আমরা এখান থেকে কিউর মান পেয়ে দিতাম, সরি এখান থেকে ডি এর মান পেয়ে দিতাম। তাহলে যোগান অপেক্ষক বললে যোগান দিয়ে কাজ করব, চাহিদা অপেক্ষক বললে চাহিদা দিয়ে, তখন বলবে যোগান সমীকরণটা নির্ণয় করো। বা একই অঙ্কে চাহিদা এবং যোগানও বলতে পারে, যেমন দাম যখন 30 তখন চাহিদা 0 কিন্তু যোগান 100 বলতে পারতো। দাম যখন 0 তখন চাহিদা 120 কিন্তু যোগান 30 বা 0 বা 10 এরকম বলতে পারতো। যাই হোক, তাহলে আমরা চাহিদা শিখলাম, যোগান শিখলে এই সমীকরণটা ব্যবহার করবে। একটু মনে রাখো, যারা ট্যালেন্ট তারা অবশ্যই পারবে। আর বই ফলো করতে হবে, অঙ্ক বই ফলো করতে হবে, এটা আমার বারবার আমার নির্দেশ তোমাদের প্রতি। অঙ্ক বই সাথে রাখতে হবে, অঙ্ক বই নিয়ে ঘুমাতে হবে। অঙ্ক করা লাগে না, এটা নিয়ে চিন্তা করতে হয়। একটা অঙ্ক দেখে বুঝতে হবে কি করতে হবে, কি করতে হবে, কি কর। যদি আমি মনে মনে বুঝতে পারি কি করতে হবে, তাইলে আমি ধরে নেব পারবো। যে প্রথমে এই করতে হবে, শতকরা বের করতে হবে, তারপরে যোগান অপেক্ষক বা চাহিদা অপেক্ষকের দামের সাথে এটা যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে। তারপরে এরকম যদি বলে কি করতে হবে, দুইটা ইকুয়েশন বের করতে হবে, এই দুইটা ইকুয়েশন সমাধান করা এ আর বি এর মান বের করতে হবে, এই দুইটা সমাধান করে সি আর ডি এর মান বের করতে হবে। এইরকম যদি আমি বুঝতে পারি, বলতে পারি, তাহলে আমি বুঝবো কিভাবে করব। কেউ যদি ঢাকা থেকে কক্সবাজার যায়, সে যদি বলতে পারে যে আমি এখান থেকে গিয়ে, যেমন আমি কমলাপুর থেকে উঠবো, উঠে গিয়ে আমি এই জায়গায় যাব, এখান থেকে গিয়ে এখানে নামবো, এখান থেকে নামার পরে আমি বেবি ট্যাক্সিতে উঠবো, অথবা সিএনজিতে উঠবো, অথবা অটোতে উঠবো, উঠে আমি ওইখানে গিয়ে নামবো, অথবা বাসে উঠবো। এরকম যদি সে বলতে পারে কক্সবাজার পর্যন্ত ঢাকা থেকে শুরু করে, তাহলে আমরা ধরে নেব সে একা একা যেতে পারবে। ঠিক অঙ্কটা এরকম দেখে আমাদের বুঝতে হবে কি কি করতে হবে, স্টেপগুলি কি, প্রথম কি করতে হবে, তারপরে কি করতে হবে, তারপরে কি করতে হবে। সমীকরণ বের করার পরে ডাল নির্ণয় করলে ডিফারেন্সিয়েশন করতে হবে, শেষ। সমীকরণ বের করতে বলে করা হলে ডাল নির্ণয় করতে বললে ডিফারেন্সিয়েশন করতে হবে। যে কোনো সমীকরণ থেকে ডাল নির্ণয় করলে ওইটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। যাই হোক, অনেক কথা বললাম, অনেকে হয়তো বিরক্ত হয়ে গেছে। আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, সেই কামনা আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।